হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে। তো এই ভিডিওটা শুরু করার আগে আমি কয়েকটা কথা বলে নিতে চাই। ফার্স্ট অফ অল বলে নিতে চাই, এই ভিডিওটা একটু যারা দেখছো একটু টাইম নিয়ে দেখো, কারণ ভিডিওটা একটু বড় হতে পারে। সেকেন্ড, যে আমি বলবো যে বাংলা সিনেমার উন্নতির জন্য, ইন্ডাস্ট্রির স্বার্থে খাদান আমাদের প্রত্যেককে দেখা উচিত। ঠিক আছে, প্রত্যেকের খাদান দেখা উচিত এবং ফার্স্টে খাদান দেখো। ওকে, আর খাদান দেখা হয়ে গেলে নিজের জন্য, ইয়েস, নিজের জন্য একবার সন্তান দেখে এসো। কাউকে নিয়ে যেতে হবে না, বাড়ির লোক, বাড়ির মা বাবা, বয়স্ক কাউকে নিয়ে যেতে হবে না। নিজে গিয়ে একবার একা গিয়ে সন্তান দেখে এসো একবার নিজের জন্য। বাট হ্যাঁ, আমি আবার বলবো সে সবার ফার্স্টে খাদান দেখে এসো, কারণ ওটা বাংলা সিনেমার জন্য দেখা উচিত, বাংলা সিনেমার জন্য আমাদের কর্তব্য ওটা। বাট সন্তানটা নিজের জন্য দেখা উচিত। অ্যান্ড থার্ড, যে অনেককে দেখছি আমি বলছে যে এটা বুড়ো বুড়িদের সিনেমা, আতেল মার্কা সিনেমা, বা বড় বড় বুড়ো বুড়িদের নিয়ে গিয়ে সিনেমা দেখতে যাব। তো আমি মনে করি সেই মানুষগুলোর আগে কিন্তু এই সিনেমাটা দেখা উচিত। ইয়েস, সেই মানুষগুলোর কিন্তু সবার আগে এই সিনেমা দেখা উচিত, কারণ এইটা তাদের বেশি মর্মে লাগবে বলে আমি মনে করি। কারণ তারা যে কমেন্টে লিখছে না যে বুড়ো বুড়িদের ন্যাকামি প্যান প্যানানি, এই সিনেমাটা তাদের জন্য। কারণ একবার ভেবে দেখুন, এই বুড়ো বুড়িটার মধ্যে যাদের বুড়ো বুড়ি বলছেন, আপনার মা বাবা বা আপনার বাড়ির জ্যাঠা জেঠিমা, কাকু কাকিমা, দাদু দিদা, এরা কিন্তু তাদের মধ্যে পড়ে। ইয়েস, সত্যি কথা বলছি, সেই 2022 প্রবাবলি বা 23, আগের বছর ক্রিসমাসে কাবুলিওয়ালা দেখে আসার পর এতটা চোখ ছিলাম। এই সিনেমাটা দেখার পরে সত্যি এতটা চোখ আছে। আমি রিভিউয়ার নয়, আমি র্যাট রেসের মধ্যে দৌড়ানো পছন্দ করি না। তাই আমি দিনে 10টা সিনেমা দেখে এসে তার রিভিউ দেবো, আমি সেটা মনে করি না। আমি একটাই সিনেমা দিনে দেখব, সেটাকে ফিল নিয়ে দেখব। যদি সেটা খাদানের মতো কমার্শিয়াল সিনেমা হয়, তার মধ্যে যে কমার্শিয়াল এলিমেন্টগুলো আছে সেগুলোকে এনজয় করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যদি সেটা সন্তানের মতো মেলোড্রামা হয়, তাহলে সেই ভাবনা চিন্তাটাকে নিজের মধ্যে অনুভব করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, এটা আমি মনে করি। আমি জানি না এই ভিডিওটা আজকে আপলোড হবে কি না, কারণ আমার নেট একদমই নেই। তবু ভিডিওটা করছি, হয়তো কালকে সকালে আপলোড হতে পারে। সত্যি কথা বলছি, সিনেমাটার মধ্যে কিছু নেগেটিভ পয়েন্ট আছে, সেগুলো বলবো। বাট ফার্স্ট যে কথাটা বলি, যে মিঠুন চক্রবর্তী, হোয়াই হি রিসিভ দ্য দাদা সাহেব ফালকে, এই সিনেমাটা দেখলে আরেকবার প্রমাণিত হয়ে যায়। মিঠুন চক্রবর্তী এই সিনেমার মধ্যে যতবার আপনার সামনে কেঁদেছে, আপনি ততবার কাঁদতে বাধ্য হবেন। ইয়েস, অক্ষয় কুমার, আমি এর আগেও বলেছি, অক্ষয় কুমার এর আগে একটা রিলেটিভ সাথে বলেছে যে মিঠুন চক্রবর্তী ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির এমন একজন অভিনেতা যিনি খুব ভালো কাঁদাতে পারেন। ইয়েস, এই সিনেমাতে মিঠুন চক্রবর্তী যতবার কেঁদেছে আপনি ততবার কাঁদবেন। এই সিনেমায় আমি প্রজাপতির সময় দেখেছিলাম মিঠুন চক্রবর্তী এবং মমতা শঙ্কর ম্যামের জুটিটা কিন্তু দারুণ ছিল। কিন্তু এই সিনেমায় মিঠুন এবং অনুষ্কা ম্যামের যে জুটি, এটা কিন্তু মিঠুন মমতা শঙ্কর জুটিকেও কিন্তু ছাপিয়ে গেছে। কি কেমিস্ট্রি তাদের দুজনের মধ্যে! আর এই কেমিস্ট্রি ওরকম নয় কিন্তু ভাই ও কি লাগছে দুজনকে একসাথে, এইরকম ব্যাপার নয়। কিন্তু এই কেমিস্ট্রিটা হচ্ছে, এই কেমিস্ট্রিটা আপনি অনুভব করতে পারেন যে এই কেমিস্ট্রিটা আপনি রোজ দেখছেন নিজের বাড়িতে নিজের বাবা মার সাথে। অনুষ্কা ম্যামের আলাদা করে যে পারফরমেন্স, সেটা মানে একটা আলাদা লিগের পারফরমেন্স। মানে তাকে আমরা সিরিয়ালে দেখে থাকি মেনলি, এবং সিরিয়ালে কী হয় যে একটা বড় ক্যানভাসে হয়, অনেক ক্যারেক্টার থাকে, সেখানে অতটা বেটারভাবে ক্যারেক্টারগুলোকে আমরা এস্টাবলিশ করতে পারি না সিরিয়ালের মধ্যে। কিন্তু এখানে কিন্তু সেই প্রবলেমটা নেই। এখানে অনুষ্কামের ক্যারেক্টার কি দারুণ স্পেস পেয়েছে, এবং কীভাবে তিনি একটা মানে মিঠুন এবং ঋত্বিক বাদে তিনি একটা ক্যারেক্টার হয়েছে যার প্রতি আপনার ভালোবাসা জন্মাবে, সিম্প্যাথি জন্মাবে তার প্রতি, তার ক্রাইসিসে আপনিও কাঁদবেন, এরকম একটা এসছে। এই সিনেমার কিছু সিন, মানে আপনি যখন দেখবেন সিনেমাটা, দেখতে দেখতে আপনি কোনো না কোনো জায়গায় নিজের সাথে কানেক্ট করবেন এবং নিজেকে ভাবতে শুরু করবেন। বহু সিন আছে এরকম, যেখানে আপনি নিজের সাথে নিজে ভাবতে শুরু করবেন যে এটা তো আমি করেছি, এটা তো আমি করেছি।
এটা তো কখনো আমি করেছি। এরকম বহু জায়গায় হয়েছে। আমি সিনেমাটা দেখতে দেখতে আমি একটু বেশি রিলেট করতে পারি, কারণ এই সিনেমায় যে জিনিসটা দেখানো হয়েছে যে মায়ের হাঁটুর ব্যথা, আমি নিজের মায়ের সাথে, আমি সত্যি কথা বলছি, আমি মায়ের সাথে খুব রিলেটেবল। আমার মায়ের সাথে আমি, ইজ মাই এভরিথিং, সি ইজ মাই এভরিথিং। এবং তার এই হাঁটুর সমস্যাটা রিসেন্টলি বয়সের কারণে খুব হয়েছে, তো আমি খুব রিলেট করতে পারি। এবং এখানে একটা খুব জিনিস দেখানো হয় যে এখানে কিন্তু এরকম বাকি ওই এই টাইপের সিনেমা তো প্রচুর হয়েছে, কিন্তু অন্য সময় কী দেখানো হয় যে বাবা মার অবস্থা খুব খারাপ, একদম চলছে না, ছেলে দেখে না, ছেলে ভুলে গেছে, এরকম কিন্তু নয়। এখানে দেখানো হয়েছে বাবাও কিন্তু, ছেলে বাবা মাকে পয়সা দিয়ে দিচ্ছে, সব দিয়েছে, বাবা মা ভালো ফ্ল্যাটে রয়েছে, তাদের বাড়িতে সব কিছু যা যা জিনিস একটা সাধারণ গৃহস্থ পরিবার ভালোভাবে চলার জন্য যা লাগে সবই রয়েছে তাদের কাছে, সব দেখানো হয়েছে কিন্তু এখানে, ঠিক আছে, এই সব জিনিসগুলো রয়েছে। কিন্তু এখানে যে মেন জিনিসটা, যে বাবা মায়েরকে খালি একটা কথাও এখানে অনেকবার ইউজ করা হয়েছে, যে এটিএম কার্ড ভাবে, যে ছেলেমেয়েরা, বাবা মারা ছেলেমেয়েদের পয়সা করে, কারণ এটা একটা সেফ ইনভেস্টমেন্ট। এটা ঋত্বিকের মুখেও আমরা শুনতে পাবো, এটা খরাজবাবুর মুখেও শুনতে পাবো, যে বাবা মারা ইনভেস্ট কেন করে, যে এটিএম ভাবে ছেলেমেয়েদের, ঠিক আছে। এটা আমি বলছি কারণ পার্সোনালি আমরা যারা সোশ্যাল মিডিয়ায় থাকি, যেখানে আমরা বিভিন্ন সোশ্যাল ইস্যু দেখতে পাই না, এই স্বামী স্ত্রী, শ্বশুরবাড়ি বাপের বাড়ি এই রিলেটেড, সেখানে আমরা কিন্তু এই জিনিসটা খুব দেখতে পাই, যে এই কথাটা অনেকে লেখে, যে অনেক বাবা মা আছে ছেলেমেয়েদের এটিএম ভাবে, ঠিক আছে। কিন্তু সত্যি কি এটিএম ভাবে? মানে আমি একটা জিনিস আমার মাথায় খুব আসে, যে বিয়ে হয়ে যাওয়া মানে কি একটা মায়ের সব অধিকার ছেলের থেকে সরে যায়? অনেক বলে, যে অনেকে বলতেও শুনেছি যে মামাজ চিলড্রেনরা কোনো দিন নাকি ভালো স্বামী হতে পারে না। আমি অন্তত গর্ব করে বলে আমি মামাজ চিলড্রেন, আমি সদ্য বিবাহিত। আমি তাই ইয়ে নিয়ে কোনো বাড়তি কথা বলবো না, বাট আমি মামাস চিলড্রেন, এটা আমি সারা জীবন আমার মামাস চিলড্রেন হয়ে থাকতে চাই। কারণ ওই যে জিনিসটা, ওই যে দুটো বাহুর মধ্যে যে জড়িয়ে ধরা, ওই মানুষটাকে রাত্রিবেলায় ওই মানুষটাকে জড়িয়ে ধরে শোয়ার মধ্যে যে একটা তৃপ্তি আছে না, একটা সেফ আছে, মানে কি বলবো, একটা সেফ ফিল আছে না, সেটা না কোনো কোনো হাজার কিছু দিয়ে দিল, কোটি কোটি হাজার কোটি টাকা দিয়ে দিল, ওটা পাওয়া যায় না। দ্যাট ইজ একটা আলাদা জিনিস, ওটা ওটা একটা আলাদা শান্তি। ওই মামাস চিলড্রেন হয়ে থাকতে চাই। কিন্তু সমস্যাটা কী হয়, এটা আমি নিজের সাথে কেন ফিল করতে পারি, আমি যখন অফিসে যাই, আমি আমার ওয়াইফ, মানে বিয়ের আগের কথাই বলছি, তখন তার সাথে আমি সারাদিন ওর সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতাম, যখন সুযোগ পেতাম তখন ফোন করতাম, হোয়াটসঅ্যাপে কথা বলতাম। কিন্তু আমার মাকে আমি সারাদিন একবারও ফোন করতাম না। এটাও নয় যে মায়ের সাথে আমার সম্পর্ক খারাপ, বা মা ফোন করলে আমি বিরক্ত অনুভব করি, না না না, কখনো না। কিন্তু ওই যে মাকে আলাদা করে ফোন করতে হবে একটা মাকে, এই জিনিসটাকে আমি কোনোদিন অনুভব করিনি। সে মা তো আছে বাড়িতে, অসুবিধা কী আছে, মা বাড়িতে আছে, মা যাচ্ছি, মানে সাথে আমার ভালো সম্পর্ক, মানে ভালো সম্পর্ক সিজ মাই মম, তো আলাদা করে ফোন করার কি আছে, এরকম একটা ব্যাপার ক্যাজুয়ালি। কিন্তু মা কিন্তু ওটাই চায়, যে সে একবার একটা ছেলে ফোন করে খবর নিক। এখানে একটা ডায়লগ আছে মিঠুনদার, যে আমি টাকা পয়সা কিছু চাই না, তুই একবার তোর মায়ের কাছে গিয়ে মায়ের হাঁটুতে একবার হাত বুলিয়ে দিতিস, দেখি তোর মায়ের অর্ধেক ব্যথা কমে যেত। এই জিনিসটার সাথে না খুব ভালোভাবে রিলেট করতে পারবেন। এটা আমি সিনেমার জন্য বলছি না, এটা মিঠুনদার ফ্যান হিসেবেই বলছি না। এখানে কী আছে, মিঠুনদা একজন অনবদ্য অভিনেতা, একদম ওয়ার্ল্ড ক্লাস অ্যাক্টার, ইজ ইন্টারন্যাশনাল সুপারস্টার, সবাই জানে, আলাদা করে তো কিছু নেই। কিন্তু এই সিনেমাটা রিলেট করতে পারবে, এই সিনেমাটার সাথে আপনি রিলেট করতে পারবেন এই জিনিসগুলো। আমি যেমন রিলেট করতে পারলাম, যে আমি সত্যি মাকে ফোন করতাম না, এখন ফোন করি, কিন্তু তখন ফোন করতাম না। আমি কিন্তু ওর সাথে আমি কথা বলতাম সারাদিন, এই করতাম ওই করতাম, হোয়াটসঅ্যাপে কথা হতো, ফেসবুকে কথা হতো, ফোন করতাম, কিন্তু মায়ের সাথে কথা হতো না আমার। মা কেন ফোন করতে হবে এটা। আবার একটা জিনিস কী হয়, ধরুন মায়ের শরীর খারাপ হলো, অনেকের আছে দেখি গার্লফ্রেন্ডের শরীর খারাপ হয়, ভাই কী চিন্তা সারাদিন। কিন্তু মায়ের শরীর খারাপ হলো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ডাক্তার দেখে দিলাম, এই হয়ে গেলো, হ্যাঁ তুই ঠিক করে থাকো, ওষুধগুলো খাও, ব্যাস দায়িত্ব শেষ। আমরা কিন্তু এই মায়ের কাছে বসে, মা তোমার ঠিক হয়ে যাবে, আমি আছি তোমার সাথে, মায়ের মাথায় হাত বলে, এই জিনিসটা কিন্তু আমরা করি না। এই টাইমটা, এই সিনেমাটা কিন্তু এইটাই বলেছে, যে টাকা পয়সা কিন্তু সবসময় সব কিছু নয়, টাকা পয়সার থেকে টাইমটা দরকার, যে টাইমটা খুব বেশি দরকার। মা বাবার টাইমটা চায়। এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে রিলেট করতে পারবেন। তো অনেক এমন মুমেন্ট আছে যেখানে আপনি কখন নিজের পার্সোনাল লাইফে ঢুকে যাচ্ছেন, নিজের পার্সোনাল জীবনটাকে রিভাইন্ড করতে শুরু করছেন, যে আমি তো এটা করেছি, সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না কখন হচ্ছে। এরপরে যদি আসি বিজিএম, এখানে একটা বিজিএম আমার দারুণ লেগেছে, ওই যে যেটা বিজিএমটা আপনার ট্রেলারও শুনেছেন, না না না
না না না, ওই বিজিএমটা যখনই আসছে আপনার গায়ে একটা এই বলে না হিন্দিতে রংটে খাড়া করে দে রায়, ওটাও একটা আপনার একটা উত্তেজনা অনুভব করবেন, আপনার একটা ফিল করতে পারবেন ভেতর দিয়ে, এরকম একটা ব্যাপার আছে যখনই ওই বিজিএমটা বাজে। এখানে ঋত্বিকের অভিনয় প্রথম থেকে তাকে একটা নেগেটিভ সেটে দেখানো হয়েছে, সেটা ভাল লাগছে, ঠিক আছে, সেটা যেরকম দেখানো হয়েছে কোথাও কোথাও একটুখানি ওভার হাইপড মনে হয়েছে, কোথাও কোথাও একটুখানি লাউড মনে হয়েছে আমার কিছু কিছু সিনে। যেমন একটা সিন দেখানো যায় বিজয়ের পরে সবাই মদ ফদ খেয়ে পড়ে রয়েছে বাড়িতে, ঠিক আছে, এটা মানে আমাদের এখানে অন্তত আমরা যেখানে থাকি মফস্বল শহরে বিজয়াতে এই যেরকম জিনিস হয় না, এটা খুবই হায়ার ক্লাস দেখানো হয়েছে, মানে সেই যারা সেক্টর 5-এ আকাশ ছোঁয়া বিল্ডিংয়ে থাকে, লাখ লাখ টাকা দিয়ে ফ্ল্যাট কিনে থাকে, দামি গাড়িতে চড়ে, তাদের লাইফস্টাইল দেখানো হয়েছে। তো মানে এটা ডিরেক্টরের এটা একটা জিনিস যে সে দেখাতে চাইছে যে মানে একদম সমাজের মিডিল স্তর থেকে একদম সমাজের হাই ক্লাস সব জিনিস সব কটা মানুষ যাতে নিজেদের অ্যাটাচ করতে পারে সেই জন্য সেই জিনিসটা দেখিয়েছে। তো সেটা একটা ভালো দিক, বাট আমরা যেহেতু মফস্বল শহরে থাকি সেখানে আমরা খুব একটা রিলেট করতে পারি না ওই টাইপের জিনিসগুলোর সাথে যেগুলো ওখানে দেখানো হয়েছে। ঋত্বিক যেখানে থাকে সেই জায়গাটা দেখানো হয়েছে, ঠিক আছে। ঋত্বিকের অভিনয় ওভারঅল যুগে ঠিকই আছে, বাট আমি যে বললাম যে কাবুলিওয়ালা সিনেমাটা দেখে আসার পরে আমি বলেছিলাম যে শেষ 20 মিনিট আপনাকে কিন্তু চোখে জল ফেলে দেবে। এই সিনেমাটারও কিন্তু শেষ 20 মিনিট 20-25 মিনিট আপনার চোখে জল ফেলে দেবে, এবং সেটা কিন্তু শুধু এবার মিঠুন চক্রবর্তীর জন্য নয়, সেটা মিঠুন চক্রবর্তী, অনুষ্কা ম্যাম এবং ঋত্বিক। ইয়েস, ঋত্বিকের প্রথম থেকে অভিনয় যদি প্যারালাল হয় পুরো, বাট শেষ 10 মিনিটে তার যে অভিনয় একটা আছে, সেলফ রিয়েলাইজেশনের অভিনয় মারাত্মক। সেই জায়গায় সে কিন্তু সেই জায়গায় প্রত্যেকটা ছেলে যে যার মা বাবার সাথে সম্পর্ক ভালো বা যার মা বাবার সাথে সম্পর্ক ভালো না, প্রত্যেকে কিন্তু ওই জায়গাটা রিলেট করতে হবে ঋত্বিকের সাথে। মিঠুন চক্রবর্তী একটা সিন আছে ওখানে, যে ক্রাইসিসটা হওয়ার পরে মিঠুন চক্রবর্তী যখন কোর্টরুমে আসছে আবার, তার মধ্যে যে উদ্ভ্রান্ততা একটা, তার মধ্যে একটা অসহায়তা বোধ, সেইটা ফুটে উঠছে, সেটা ফিল করতে পারবেন তার চোখে মুখে। ওভারঅল এটা মানে কি বলবো, এটা একটা সেলফ রিয়েলাইজেশন, এটাকে সিনেমা সেভাবে বলবো এটার মধ্যে এই আছে ওই আছে ওইরকম কিছু বলার নেই, এটা একটা সেলফ রিয়েলাইজেশন। এটা আমি বলবো যে এটা গিয়ে দেখুন, ভালো লাগবে আপনার, আপনি বুঝতে পারবেন অনেক কিছু, অনেক অনেক কিছু আছে এখানে খুঁটিনাটি। এবার কিছু নেগেটিভ পয়েন্ট আমি যদি কিছু বলি, সেটা হচ্ছে সিনেমার মধ্যে অনেক জিনিস দেখানোতে চাইছে তারা, অনেক জিনিস যেগুলো পার্সোনাল লাইফে হয় সেগুলো পার্সোনাল মানুষের সঙ্গে রিলেট করার জন্য, বাট এত জিনিস দেখাতে গিয়ে কিছু কিছু জিনিস বেশ কিছু জায়গায় ওয়ার্ক করেনি। যেমন একটা সিন আছে যেখানে দেখানো হচ্ছে এই যে মানে ওর নামটা ভুলে গেলাম আমি, ওই যে এখানে ঋত্বিকের ওয়াইফ হয়েছে, ওই আমাদের সিরিয়ালও করে মেয়েটা, ওর একটা সিন দেখানো আছে যেখানে সোশ্যাল মিডিয়ায় একটা ফেক ভিডিও ছড়াচ্ছে তার শ্বশুরের নামে মিথ্যে কথা বলে। এটা কিন্তু একটা সোশ্যাল মেসেজ দিচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে আমরা বিভিন্ন সমাজে বিভিন্ন ভিডিও দেখি যে এই হয়েছে এই হয়েছে, ওগুলো যে সবসময় যে সত্যি মেনে নিই আমরা, মেনে নিই, অপরপক্ষকে দোষ দিয়ে দিই, এই করে দিই, তো সেটা কিন্তু সবসময় সত্যি নাও হতে পারে, সেটা কিন্তু মিথ্যা হতে পারে। এটা একটা ভালো সোশ্যাল মেসেজ ছিল, কিন্তু সিনটা কিন্তু সেভাবে কোনো ইম্প্যাক্ট ফেলতে পারছে না সিনেমার মধ্যে। আর একটা সিন আছে যেখানে একটা মহিলা, সে উদ্ভ্রান্ত কিনা সেটা যা দেখানো হয়নি, সে এসে মিঠুনদের মুখে কালি ছুঁড়ে মারে, ওই সিনটাও খুব একটা যে কেন হলো কি বা খুব ইম্প্যাক্টফুল কি সেটা কিন্তু মনে হলো না। এবং তারপরেই একটা সিন আছে যে অনুষ্কা ম্যাম ডাকছে, মিঠুন চক্রবর্তীর মুখে কালি ছুঁড়ে দিল, অনুষ্কা ম্যাম গাড়ির ভেতর থেকে ডাকছে মিঠুন দা শুনতে পাচ্ছে না, ওই যে সিনটা, ওটার মধ্যে কিন্তু আমার মনে হতো একটু ভালো আর একটু বেটার করা যেত সিনটাকে, সেটা হয়নি। কোর্টরুম ড্রামা এই সিনেমার একটা বড় অংশ প্লে করছে, কিন্তু কোর্টরুম ড্রামাটা পুরো সিনেমাতে যদি আরও একটু উচ্চ মাত্রা যদি দিতে পারতো, আলাদা ইম্প্যাক্ট দিতে পারতো, সেটা কিন্তু দিতে পারেনি। সিনেমাটা যেরকম চলছিল ঠিক সেরকমই আছে, মানে আলাদা করে কিছু এনগেজ করতে পারেনি কোর্টরুম ড্রামাটা, সেটা যদি হতো আরও বেটার হতো বলে আমার মনে হয় সিনেমাটা, ঠিক আছে। এছাড়া সিনেমার বিজিএমের কাজ খুবই ভালো হয়েছে, বিশেষ করে যে মিউজিকটার কথা বলো, মিউজিকটা যখন যখন এসছে ভালো হয়েছে, গানগুলোই খুব ভালোভাবে প্লেসমেন্ট করা হয়েছে, অযথা কোনো গান মাঝখানে আসেনি। সিনেমাটা আপনাকে ভাববার সময় দেয়। আমি কিছুদিন আগে নকশাল সিনেমাটা রিভিউ করার সময় বলেছিলাম যে সিনেমার মধ্যে এমন অনেক সিন আছে না যেগুলো খুব আস্তে আস্তে শটগুলো নেওয়া হয়েছে, ফলে আপনাকে ভাববার সময় দেবে, রিয়েলাইজ করার সময় দেবে। এখানেও কিন্তু সেই সেম জিনিসটাই হয়েছে, অনেক জিনিস দেখানো হয়েছে যেগুলোকে খুব স্লো শট নেওয়া হয়েছে যাতে সিনগুলোতে আপনারা রিয়েলাইজ করতে পারেন, ঠিক আছে।
এছাড়া এবার এবার এই জিনিসটার ফলে কী হয়েছে, অনেক সিন এমন এসছে, যেমন এখানে একটা সিন আছে যেখানে ওই আপনার অনুষ্কা ম্যাম ঋত্বিকের বাড়িতে যাবে এবং সেখানে গিয়ে দেখতে পাবে যে তার ছেলের আসল চেহারাটা। তো ওই সিনগুলো খুব একটা ইম্প্যাক্ট করছে, মানে ধরুন 10টা সিন দেখাতে হবে বা 10-15টা সিন দেখাতে হবে, তার মধ্যে হয়েছে এটা কি যে 80% সিন ওয়ার্ক করছে, 20% সিন ওয়ার্ক করছে না, এরকম জিনিস রয়েছে, ঠিক আছে। তো এইটা একটা প্রবলেম আমার মনে হলো, বাকি আর কিছুই প্রবলেম নেই। অভিনয় যারা করেছে প্রত্যেকে ভালো নিজের জায়গায়, সিনেমার লুক অ্যান্ড ফিল খুব ভালো, আর ওভারঅল এই সিনেমাটা আপনাকে ভাবাবে, কিছু একটা ভাবাবে। এই সিনেমাটা নিয়ে আপনি কিছু সেলফ রিয়েলাইজেশন নিয়ে বেরোতে পারবেন, এটা হচ্ছে মেন জিনিস, এটা খুব দরকার। এবং কারণ কী বলুন তো, সিনেমাকে সমাজের দর্পণ বলা হয়। আপনি যদি সিনেমা থেকে কিছু মূল্যবোধ শিখেন, সবসময় যে সিনেমা এন্টারটেনই হবে এটা নয়, সিনেমা থেকে আপনি কিছু মূল্যবোধ শিখতে পারেন না। সেই জন্যই আমি বললাম ফার্স্টে যে আগে খাদান দেখুন, ওটা আপনার দেখা উচিত বাংলা সিনেমার স্বার্থে। যারা বাংলা সিনেমাকে ভালোবাসেন তারা সবার ফার্স্টে খাদান দেখুন। খাদান দেখার পরে নিজের জন্য সন্তান দেখুন, ইয়েস। আর স্পেশালি তারা দেখুন যারা এসে সন্তানের ভালো রিভিউ শুনলে এসে নিচে লিখছেন, দেখছি যে বুড়ো বুড়িদের সিনেমা, আতেল মার্কা সিনেমা, এই সিনেমা ওই সিনেমা, তাদের দেখুন। কারণ বুড়ো বুড়ি হচ্ছে কিন্তু আমাদের বাবা মা, এই বুড়ো বুড়ি আমাদের দাদু দিদা। তো প্লিজ ওই টাইপের কথা বলে নিজেদের ছোটো খিল্লির পাত্র মন করবেন না। একবার গিয়ে দেখে আসুন না, খাদান তো দেখলেন, আবার দরকার বলে আবার দেন, 2-3বার খাদান দেন, আমিও তো যাবো রোববার খাদান দেখতে। কিন্তু একবার সময় পেলে নিজে একা গিয়ে দেখে আসুন, বেশি পয়সা খরচ করতে হবে না বাবা মাকে নিয়ে গিয়ে, নিজে একা গিয়ে দেখে আসুন। তারপর আমার কমেন্টে এসে লিখবেন যে না ভালো সিনেমা দেখলাম না খারাপ সিনেমা দেখলাম। দ্যাটস ইট।